কবুল বলার আগের মুহূর্তে আপু চেঁচিয়ে ভরা বাড়ির লোকের সামনে কাব্য ভাইয়াকে বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। আপুর কথা শুনে আমি সহ আমাদের পরিবারের সবাই অবাক চোখে তাকালাম আপুর দিকে। এসব কি বলছে আপু? আপুর কথা শুনে আব্বু গিয়ে আপুর সামনে দাঁড়িয়ে বলল, এসব কি বলছিস তুই রিয়া? আপু আব্বুর সামনে মাথা নিচু করে বলে উঠল, আব্বু, এই বিয়ে করে আমি আমার ছোট বোনের মরামুখ দেখতে পারবো না। আপুর কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। মুহূর্তে আমার মুখ থেকে বেরিয়ে আসলো, এসব কি বলছে আপু? কাব্য ভাইয়াকে বিয়ে করলে আমার মরা মুখ দেখবে মানে? আপুর কথা শুনে আব্বু বলে উঠল, মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি বলছি, মাইশা কাব্যকে ভালোবাসে, ওকে না পেলে মরে যাবে। আপুর কথা শুনে আমি চরম প্রকার শকড খেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম আপুর দিকে। এত বড় মিথ্যে কথাটা কি করে বলল আপু? তাও আবার এমন সময়, বিয়ের আসরে? এই মুহূর্তে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। এদিকে আব্বু আপুকে বলছে, তুই এসব কি বলছিস? আমি ঠিক বলছি আব্বু, আর আমি এই বিয়ে করে আমার ছোট বোনটার জীবন নষ্ট করতে পারবো না। আমি এই বিয়ে করব না। আব্বু আপুর কথা শুনে ক্ষিপ্ত মেজাজ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, রিয়া যা বলছে তা কি সত্যি মাইশা? আব্বুর কথা শুনে পুরো শরীর কাঁপছে আমার। আমার লাইফে দুজন মানুষকে আমি খুব ভয় পাই, আর তাদের মধ্যে একজন হলো কাব্য ভাইয়া আর এই আব্বু। আর আজকে না এই ভাইয়াকে নিয়ে এত বড় মিথ্যে কথা বলল আপু? কেন করলো এমন আপু? এসব ভাবতে ভাবতেই আব্বু চেঁচিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? আব্বুর চেঁচানোতে আমি পুরো কেঁপে উঠলাম। আমি কাপা কাপা চোখ নিয়ে আপুর দিকে তাকালাম। আপুর দিকে তাকাতেই আপু চোখের ইশারায় বলল হ্যাঁ বলতে। আমিও আপুর কথা মতো মাথা নাড়ালাম। আমি মাথা নাড়াতেই আব্বু ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে দিল। আমি গালে হাত দিয়ে ছলছল চোখে তাকালাম আব্বুর দিকে। আব্বু আমার আরেক গালে থাপ্পড় দিতে যাবে, এমন সময় মামা এসে ধরল আব্বুর হাত। আর মামা হলো কাব্য ভাইয়ার আব্বু। কাব্য ভাইয়া হলো আমার মামাতো ভাই। মামা আব্বুর সামনে এসে বলল, এসব কি করছিস তুই? তার চেয়ে বরং রুমে গিয়ে ভালোভাবে কথা বলে সব ঠিকঠাক করে দে। আব্বু মামার কথা শুনে মেজাজ গরম হয়ে হনহন করে রুমের ভিতরে চলে গেল। আর মামা আমার কাছে এসে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বলে মামা আমার হাত ধরে নিয়ে গেল। সাথে কাব্য ভাইয়া আর আপুও। রুমের ভেতর মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। সাথে আছে কাব্য ভাইয়া, মামা, মামি, আপু, আম্মু আর আব্বু। এই মুহূর্তে শুধু মাথার ভেতর একটা প্রশ্নই ঘুরছে, আপু কেন করলো এমন? আর আপু এগুলো করার জন্যই তখন আমায় সরি বলেছিল। আপুকে নিয়ে যাওয়ার জন্য আমি রুমে আসতেই আপু বলেছিল, মাইশা, একটু পর যা হবে তার জন্য সরি বোনু। তখন আপুর কথাটা বলার কোনো কারণ বুঝতে পারিনি আমি, কিন্তু এখন সব বুঝতে পেরেছি আমি। এদিকে মামা আব্বুর হাত ধরে বলল, দেখ, যা হওয়ার হয়ে গেছে। মাইশা যদি কাব্যর সাথে থাকতে চায় তাহলে আমরা কেন মানতে পারবো না? আর ভালোবাসা অন্যায় নয়, তাই আজকে কাব্যর সাথে মাইশার বিয়ে হবে। মামুর কথা শুনে বুকের ভেতর ধক করে উঠল আমার। কাব্য ভাইয়াকে বিয়ে করতে হবে ভাবতেই ভয় লাগছে আমার। কিন্তু এখন কি বলবো আমি বলে দিব আপু মিথ্যে কথা বলেছে? এই ভেবে আব্বুকে কিছু বলতে যাব, এমন সময় আপু আমার কাছে এসে বলল, তুই যদি এখন কাউকে কিছু বলিস তাহলে আমার মরা মুখ দেখবি। আপুর কথা শুনে বড় বড় চোখ নিয়ে তাকালাম আমি। আপুকে আমি খুব ভালোবাসি, তাই বলে আপু যাকে আমি ভয় পাই
তার সাথে সারা জীবন কিভাবে থাকবো? আর কাব্য ভাইয়াও বা কেন মেনে নিবে আমায়? সে তো আপুকে ভালোবাসে। এমন সময় মামু কাব্য ভাইয়াকে বলল, তোর কোনো আপত্তি আছে মাইশাকে বিয়ে করতে? মামুর এই প্রশ্নের উত্তরে ভাইয়া নিশ্চয়ই না বলবে, কিন্তু আমায় অবাক করে দিয়ে হ্যাঁ বলল। আমি চরম প্রকার শকড। কি বলল ভাইয়া? আমায় বিয়ে করতে তার কোনো আপত্তি নেই? ভাইয়ার কথা যেন আমার কানে এখনো বাজছে। মামু সবাইকে খুব সুন্দর করে বুঝিয়ে দিল, যার ফলে সবাই মেনে নিল আমায়। আর ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে কারো কোনো আপত্তি নেই। কে কি বলছে সব যেন আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমি পাথরের মতো শুধু সব শুনে যাচ্ছি। কোণের বেশে সাজানো হলো আমায়। চোখের পানি যথাসম্ভব আটকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি। কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে। অবশেষে কাজী আমায় কবুল বলতে বলল। আমি এখনও চুপ করে আছি। কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারছি না। আমি যেন ভেতর থেকে পাথর হয়ে গেছি। কাজী কয়েকবার কবুল বলার পর অবশেষে কবুল বলে দিলাম আমি। সাথে সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ফেলল। এদিকে আপু ভেতরে ভেতরে প্রচুর পরিমাণে খুশি হয়েছে, আবার আমার সাথে এমনটা করার জন্য অনুতপ্ত হচ্ছে। এমন সময় আপুর মাথায় হাত দিল আব্বু, তারপর বলে উঠল, এখন তোর কি হবে রিয়া? কিচ্ছু হবে না আব্বু, আমার বোনের সুখের জন্য আমি সব করতে পারি। এমন সময় একজন মহিলা এসে আব্বুকে বলল, আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলবো? বল। আপনার এই বড় মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি চাইলে এখন আমার ছেলে রাসেলের জন্য আপনার এই মেয়েকে আমি বউ বানিয়ে নিয়ে যেতে চাই। আব্বু কিছুক্ষণ নিশ্চুপ থেকে আপুর দিকে তাকালো, তারপর বলে উঠল, তুমি কি বলো? আব্বু তুমি যা চাইবে তাই হবে। আব্বু আপুর কথা শুনে রাজি হয়ে গেল। তারপর ওই মহিলাও তার ছেলেকে সামনে আনলো আব্বুর। আপু ছেলেটিকে দেখে মুচকি হাসলো। তারপর ওই কাজের কাছে গিয়ে আব্বু বলল আপুর বিয়ের কথা। সবাই সব শুনে প্রায় খুশি। তারপর আপুকে আর ওই ছেলেকে বিয়ের আসরে বসানো হলো। তারপর কাজী তাদেরও বিয়ে পড়াতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে কবুলের মাধ্যমে বিয়ে পড়ানো হয়ে গেল। এত কিছু হয়ে গেল, তারপরও আমি পাথরের মতোই বসেছিলাম, যেন কোনো কিছুই কানে পৌঁছাচ্ছিল না। একজনের বিয়ে দিতে এসে দুইজনের বিয়ে হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। সব শেষে দুই বোনের একসাথে বিদায় দেওয়া হলো। আমি এতটাই শকড ছিলাম যে আমার চোখ বেয়ে শব্দহীন পানি পড়তেই ছিল। গাড়িতে উঠতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ঢলে পড়লাম কারোর ওপর, হয়তো কাব্য ভাইয়ার। আর কিছু মনে নেই, সব অন্ধকার হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে নিজেকে সাজানো ফুলের বিছানায় দেখতে পেলাম। মুহূর্তে সব কিছু মনে পড়তে আমি চেঁচিয়ে কেঁদে দিলাম। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম আমি। রাত 2টো। কাব্য রুমে ঢুকেই টেবিলের ওপর থাকা কাঁচের গ্লাসটা চেপে ধরে ভেঙে ফেললো। আচমকা কোনো কিছু ভাঙার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল আমার। তারপর উঠে যা দেখলাম তা দেখে ভয়ে কলিজা কেঁপে উঠল আমার। টপ টপ করে রক্ত পড়ছে কাব্য ভাইয়ার হাত থেকে। আমি তা দেখে রীতিমতো ভয়ে ঘাবড়ে গেলাম। তারপর ভাইয়ার হাতের রক্ত দেখে কেন জানি না খুব কষ্ট হলো। তারপর ভারী লেহেঙ্গা ধরে বিছানা থেকে উঠে দৌড়ে ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, এসব কি করছো তুমি ভাইয়া? ভাইয়া কিচ্ছু বলল না, শুধু অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো আমার দিকে। আমি রীতিমতো ভাইয়ার চোখ দেখে ভয়ে আত্মরা হয়ে যাচ্ছি। তারপরও এই মুহূর্তে ভয়টাকে উপেক্ষা করে ডয়ার থেকে স্যাভলন আর ব্যান্ডেজ বের করে ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললাম, ভাইয়া তোমার হাত ব্যান্ডেজ করে দেই,
রক্ত পড়ছে। ভাইয়া চেঁচিয়ে বলল। তোকে এত দরদ দেখাতে হবে না আমার উপর, তুই গিয়ে ঘুমিয়ে পড়। ভাইয়ার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলাম, প্লিজ ভাইয়া, আগে তোমার হাতটা ব্যান্ডেজ করে দেই। ভাইয়া আমার কথা শুনে কিচ্ছু বলল না। ভাইয়ার চুপ থাকাটা দেখে আমি এক বুক সাহস নিয়ে ভাইয়াকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলাম। ভাইয়ার হাতে ব্যান্ডেজ দিয়ে ভাইয়াকে বলে উঠলাম, তুমি বিছানায় শুয়ে পড়ো ভাইয়া। আমার কথা শুনে ভাইয়া বলে উঠল, আর তুই? আমি ওই সোফাটায় ঘুমিয়ে পড়ছি, তুমি ঘুমাও। সোফায় ঘুমাতে হবে না, বিছানায় ঘুমাবি তুই। কিন্তু তুমি? কোনো কিন্তু নেই, তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। ভাইয়ার ধমক শুনে আমি আর কিচ্ছু বললাম না। চুপ করে বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে ঘুমিয়ে পড়লাম। এদিকে কাব্য মাইশার কাজে মনে মনে হাসলো, কিন্তু বাহিরে তা প্রকাশ করলো না। তারপর সেও গিয়ে ঘুমিয়ে পড়ল বিছানায়। সকালে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি। প্রচণ্ড বেগে বিরক্ত লাগছে আমার। শাড়ি পরতে পারছি না। পাক্কা 1 ঘন্টা যাবৎ ট্রাই করছি। এই শাড়ি পরার কিন্তু কোনোভাবেই শাড়ির কুচি দিতে পারছি না আমি। এদিকে বিছানায় ঘুমিয়ে আছে কাব্য ভাইয়া, না জানি কখন উঠে পড়ে। তাহলে তো আমার মান সম্মান সব চলে যাবে। এখন কি করব? হঠাৎ মাথায় ইউটিউব আন্টির কথা মনে পড়ল। ব্যাস, মোবাইলটা হাতে নিয়ে ইউটিউব আন্টিদের একটা ভিডিও দেখতে লাগলাম আমি। বেশ কিছুক্ষণ পর কোনো রকম কুচি দিলাম আমি, কিন্তু খুব একটা ভালো হলো না হয়তো। ধুর শালা, এইভাবে বিয়ে হবে আগে জানলে কিভাবে শাড়ি পরতে হয় মায়ের কাছ থেকে শিখে নিতাম। ধুর, ভালোই লাগছে না। একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে সোফায় বসে পড়লাম আমি। এমন সময় কারোর হাসির আওয়াজ শুনে সামনে তাকালাম। সামনে তাকাতেই অবাক আমি, কারণ কাব্য ভাইয়া হাসছে। আশ্চর্য, এভাবে হাসার কি আছে বুঝতেই পারছি না। শাড়ি পরা হয়নি তাই বলে এইভাবে হাসতে হবে নাকি? মেজাজটা আরও গরম হয়ে গেল। আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, এভাবে হাসার কি আছে? শাড়িটাই তো পরতে পারি না। কোনো ব্যাপার না, এক্ষুনি মামনির কাছে গিয়ে আমি শাড়ি পরে আসছি। এই বলে পা বাড়াতে নিয়েও আবার থেমে গেলাম। কেন জানি না একটু সংকোচ বোধ হচ্ছে। কালকে যা হলো। এদিকে কাব্য মাইশাকে দাঁড়িয়ে থাকতে দেখে হয়তো বুঝতে পেরেছে মাইশা কেন যাচ্ছে না। কাব্য কিছুক্ষণ মাইশার দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে এগিয়ে গেল মাইশার দিকে। হঠাৎ করে ভাইয়াকে এইভাবে কাছে আসতে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। ভাইয়া আস্তে আস্তে অনেকটা কাছে চলে আসলো আমার। আমি চুপটি করে দাঁড়িয়ে আছি। ভেতরে ভেতরে বুক কাঁপছে আমার। হঠাৎ ভাইয়া বলল, আমি পরিয়ে দিচ্ছি। ভাইয়ার কথা শুনে অটোমেটিক চোখ বড় বড় হয়ে গেল আমার। কি বলছে কি ভাইয়া? তো তুমি শাড়ি পরিয়ে দিবে আমায়? হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়ে শাড়ি পরতে হলো ভাইয়ার কাছে। ভাইয়া কুচি ঠিক করে দিয়ে চলে গেল ওয়াশরুমে। আর আমি এখনও শকড মোডে দাঁড়িয়ে আছি। কি করে পারলো ভাইয়া শাড়ি পরাতে? এমন সময় ফোনটা বেজে উঠলো আমার। উপরে আপুর নাম দেখে এক রাশ অভিমান নিয়ে ফোনটা তুলে বললাম আমি, তুমি খুব পচা আপু। কেন করলে এমন আপু? কেন এত বড় মিথ্যা কথা বললে আমাকে দিয়ে? এই বলে কেঁদে দিলাম আমি। আপু আমাকে এইভাবে কাঁদতে দেখে শান্ত গলায় বলল, শান্ত হ মাইশা, আমি তোকে সব বলছি। আপুর কথা শুনে আমি নিজেকে শান্ত করে বললাম, বলো কেন এমন করলে? আপু এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই তো জানিস আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আব্বুর ভয়ে আমি ওর কথা বলতেই পারলাম না, তাই বাধ্য হয়ে এই মিথ্যা কথাটা বলতে হলো। আমার ক্ষমা করে দে বোন। কিন্তু
এখন তোমার আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে সেটা? আপু মুচকি হেসে বলল, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি বোন, কারণ এই হলো রাসেল, আমার ভালোবাসার মানুষ। আপুর কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেলাম। বাহ, এত সুন্দর নাটক করলা কালকে। সরি মাইশা, আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো আমার করা উচিত হয়নি, কিন্তু বিশ্বাস কর এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সব বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে আপু কাব্য ভাইয়ার সাথে আমি কি করে থাকবো তুমি বলো? তুমি তো জানো আমি ভাইয়াকে কতটা ভয় পাই। ওনার মতো এত রাগী আর বদমেজাজি মানুষের সাথে থাকা যায় তুমি বলো? একটু কষ্ট করে নে, তবে আজ একটা কথা বলি, আমার এই কাজের জন্য একদিন তুই আমায় ধন্যবাদ দিবি, কারণ কাব্য তোকে। এতটুকু শুনতেই এমন সময় পেছন থেকে কাব্য ভাইয়া বলে উঠল। কার সাথে কথা বলছিস তুই? হঠাৎ করে ভাইয়ার আওয়াজে ভয় পেলাম আমি। আমি আমতা আমতা করে বললাম, না মানে আপু, এই রে, আপুর সাথে কথাগুলো বললাম সব শুনে নিল নাকি ভাইয়া? তুই কি বলেছিলি রিয়াকে? এই বলে ভাইয়া সামনে এগোতে লাগলো আমার দিকে, যা দেখে ভয় পেয়ে গেলাম আমি। এই রে, সব শুনে ফেলেছে মনে হয়। এই ভেবে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। আজকে আর যাচ্ছি না ভাইয়ার সামনে, এই ভেবে নিচে চলে আসলাম আমি। নিচে নামতেই দেখলাম রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে মামুনি কাজ করছে। ভেতরে যাব কি যাব না এই ভেবে সংকোচ বোধ করছি। আচ্ছা, মামুনি কি রেগে আছে আমার ওপর? কিন্তু আমার তো কোনো দোষ ছিল না, কিন্তু এটা তো মামুনিকে বলা যাবে না। এমন সময় মামুনি ডাক দিয়ে বলল, কি হলো মাইশা, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। মামুনির কথা শুনে মনে মনে খুব খুশি হলাম আমি। তারপর মুচকি হেসে বললাম, না আসলে মামুনি। থাক, আর বলতে হবে না, কালকের জন্য সংকোচ বোধ হচ্ছে, এই তো। মামুনির কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। মামুনি আমায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আমার তোর উপর কোনো রাগ নেই, যেটা আছে সেটা হলো অভিমান। কারণ কি জানিস, তুই আমায় এতটাই পর মনে করিস যে তুই কাব্যকে ভালোবাসিস। এটা বললে আমরা কি মেনে নিতাম না? আমি নিজেই জানতাম না, তোমায় কি করে বলতাম বলো তো? কি বললি? না কিচ্ছু না। আসলে মামুনি, কি বলো তো, তুমি তো জানো আপু আর কাব্য ভাইয়ার বিয়েটা সেই ছোটবেলা থেকেই তোমরা ঠিক করে রেখেছিলে, তাই আর কি। তুই সব মুখ বুজে সহ্য করে নিবি? আর যাই হোক, তুই অন্তত কাব্যকে বলতে পারতি। আরে ধুর, কি বললাম আমি? কাব্য ভাইয়া আমায় ভালোবাসে না কি? নিশ্চয়ই কালকে আপু জোর জবরদস্তি করে ভাইয়াকে বিয়ে করতে বাধ্য করেছিল, তাই হয়তো বিয়ে করেছিল। কি হলো, কি ভাবছিস? কিচ্ছু না, সরি মামুনি, আর হবে না। মামুনি কিছু না বলেই খাবার নিয়ে চলে গেল টেবিলের কাছে। আমিও মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম। সবাই আমাকে ভুল বুঝছে। কিছুক্ষণের মধ্যে মামাও চলে আসলেন টেবিলের কাছে। তারপর আসলো তানিশা, আর তানিশা হলো কাব্যের ছোট বোন। তবে আমার তানিশার আর আমার বয়স সেম। আমরা দুজন একসাথে একই ভার্সিটিতে পড়ি, আর আমরা দুজনেই অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তারপর আমাকেও ডাক দিল মামুনি। আমিও তার কিছু না ভেবে গিয়ে বসে পড়লাম তানিশার পাশে। এমন সময় নিচে নামলো কাব্য ভাইয়া। ওনাকে দেখেই বুকের ভেতর ধক করে উঠল তখনকার বিষয়টার কথা মনে করি। তবে এই মুহূর্তে নিশ্চিত আছি কিচ্ছু বলবে না, কারণ এখানে এখন সবাই আছে। তারপর আর কি, সবাই মিলে খাবার খেতে শুরু করলাম। এমন সময় মামু বলে উঠল, কাব্য, এখন থেকে তুমি মাইশা আর তানিশাকে একসাথে ভার্সিটিতে পৌঁছে দিয়ে অফিসে যাবে। বিনিময়ে ভাইয়া কিচ্ছু বলল না।
চুপচাপ ব্রেকফাস্ট করে রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে মামা মামি দুজনেই চলে গেল। সবাই চলে যাওয়ার দেখে ঠাস করে একটা চাটি মারলাম আমি তানিশার মাথায়, কারণ বোনটা আমার সাথে কথাই বলছে না। আমার চাটি খেয়ে তানিশা বিরক্তি ছাপা মুখ নিয়ে বলল, তুই আমার সাথে কথা বলবি না শয়তান মাইয়া, তোর সাথে আরি। তানিশার কথা শুনে কিছু না বলে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আমি। তারপর বললাম, কেন বোন, কি হয়েছে? আমি কি করেছি শুনি? তুইও কি সবার মতো আমাকে ভুল বুঝলি? তুই কি করে পারলি বলতো এত বড় কথাটা লুকাতে, যে তুই কাব্য ভাইকে ভালোবাসিস? সবার কথা না হয় বাদ দিলাম, আমাকে তো বলতে পারতি। তুই জানিস কালকে রিয়াপুর মুখে কথাগুলো শুনে আমার কতটা কষ্ট হয়েছিল? এই তুই আমার বেস্ট ফ্রেন্ড ভাবিস? এতক্ষণ পর বুঝতে পারলাম বোন আমার সাথে রাগ কেন করেছে। আমি তানিশাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ওর হাত ধরে ওর রুমে নিয়ে গেলাম। তারপর ওকে সব খুলে বললাম। সব শুনে ও অবাক হাঁ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। ওর এইভাবে তাকিয়ে থাকা দেখে আমি বলে উঠলাম, তো দেখ, যেখানে আমি নিজেই জানতাম না সেখানে তোকে কি করে বলতাম বলতো? হুম। ও এই ব্যাপার, কিন্তু আমি ভাবছি ভাইয়ার কথা কি করে মেনে নিল তোকে? কি করে আবার? আপু নিশ্চয়ই বাধ্য করেছিল ভাইয়াকে। আমার কথা শুনে হাসলো তানিশা। এই কথার মাঝখানে ওর এইভাবে উচ্চস্বরে হাসার কারণটা না বুঝতে পেরে বললাম আমি, আশ্চর্য, এখানে আমি হাসার মতো কি বলেছি যে তুই এভাবে হাসছিস? কিন্তু তানিশা তার হাসি থামাতে পারছেই না। আশ্চর্য, এভাবে হাসার কি আছে শুনি? কিছুক্ষণের মধ্যে তানিশা তার হাসি থামিয়ে দিয়ে বলল, তুই এখনো কাব্য ভাইয়াকে ভাইয়া ডাকছিস? ও এই ব্যাপার? আরে এতদিনের অভ্যাস কি আর একদিনে যাবে বল? তাই তো ভাইয়া ভাইয়া আসছে। সব বুঝতে পারছি, তবে হ্যাঁ, আমার সামনে বলেছিস ভালো কথা, আবার অন্য কারোর সামনে দাঁড়িয়ে বলিস না, ওকে? তারপর আর কি, পুরো সকালটা তানিশার সাথে গল্প করতে করতে কাটিয়ে দিলাম। সারাদিন এটা ওটা করে কেটে গেল। আজকে একবারও ভাইয়ার সামনে যাইনি। না জানি সামনে গেলে কি করতো আমায়। কিন্তু এখন তো রাত হয়ে গেছে, এখন কি করব? রাতে তো যেতেই হবে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। তানিশাকে বললাম আজকে তার সাথে ঘুমাই, কিন্তু শয়তানটাই রাজি হলো না। তোর কপালে বর জুটবে না দেখিস, বান্দর মাইয়া একদম ভাইয়াটার মতো হইছে, খালি রাগটা নেই। এইসব বলতে বলতে এক পা করে রুমের দিকে এগোচ্ছি আমি। রুমের কাছে আসতেই আস্তে করে রুমের দরজাটা খুলে উঁকি দিলাম। অদ্ভুত বিষয়, ভাইয়া রুমে নেই, গেল কই? এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, তুই এভাবে চোরের মতো উঁকি দিচ্ছিস কেন? আচমকা এমনটা বলাতে আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। পেছন ঘুরে তাকিয়ে ভাইয়াকে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। আমতা আমতা করে বললাম, ইয়ে মানে কই কিছু না তো। সত্যি কিছু না? তাহলে এতটা ভয় পাচ্ছিস কেন? ভয় কেন পেতে যাব? তুমি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো তোমায়? তার মানে তুই আমায় ভয় পাচ্ছিস না? না। আচমকা ভাইয়া আমার কথা শুনে সামনে এগোতে লাগলো। আমি ঘাবড়ে গিয়ে রুমের ভেতরে ঢুকে গেলাম। ভাইয়া রুমে ঢুকেই দরজা বন্ধ করে দিল। যা দেখে আরো ভয় পেলাম আমি। এই রে, আমায় আবার মারবে নাকি? আল্লাহ, এইবারের মতো বাঁচিয়ে দাও আমায়, কথা দিচ্ছি আর জীবনে কোনো দিন ভাইয়াকে রাগি বদমেজাজি বলবো না। ভাইয়া দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে এগোতে লাগলো। যা দেখে আমি আমতা আমতা করে বললাম, দেখো ভাইয়া, তুমি কিন্তু এখন আমার সাথে রাগারাগি করতে পারো না। ও তাই নাকি? কেন পারবো না শুনি? দেখো ভাইয়া, তুমি এইভাবে এগোলে আমি কিন্তু চিৎকার দিব।
দে না, কে বারণ করেছে? আমি কিন্তু সত্যি সত্যি দিব। দে। এক পর্যায়ে আমি দেওয়ালের সাথে লেগে গেলাম, কিন্তু ভাইয়া থামার কোনো নাম দেখছি না, তাই বললাম, আচ্ছা যাও, সরি ভাইয়া, আর হবে না, আর আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না। তা কি কি যেন বলছিস রিয়াকে? আমি কেমন? কি বলেছি? কিছু বলিনি, শুধু বলেছি তুমি খুব ভালো থাকো। একদম মিথ্যা বলবি না। এদিকে ভাইয়া আমার এতটা কাছে চলে এসেছে যে ভাইয়ার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আমি। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, তার সাথে অস্বস্তি লাগছে। সরি ভাইয়া, আর হবে না, এইবারের মতো ক্ষমা করে দাও। ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজ সারা রাত তুই আমার মাথা টিপে দিবি। কি? আমি পারবো না। তুই পারবি না? এই বলে ভাইয়া আমার দিকে আরও ঝুঁকে গেল। ভাইয়া হঠাৎ করে এইভাবে ঝুঁকে যাওয়ার দেখে ভয়ের চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলাম, পারবো পারবো। এদিকে মাইশার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে কাব্য বলল, এই তো গুড গার্লস। তারপর কাব্য আস্তে করে সরে আসলো মাইশার কাছ থেকে, তারপর গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে আস্তে করে চোখ খুলে দেখলাম ভাইয়া বিছানায় শুয়ে আছে। কি হলো, আর কতক্ষণ লাগবে? এই তো আসছি। তারপর আর কি, অনিচ্ছা থাকা সত্ত্বেও গিয়ে ভাইয়ার মাথা টিপতে লাগলাম, মানে আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম, শালা তোর কোনো দিন ভালো হবে না, দেখিস একটা হনুমান, গরু, ছাগল, মহিষ। এদিকে কাব্য বুঝতে পারছে মাইশা মনে মনে তাকে গালি দিচ্ছে, তারপরেও কিছু বলল না, মনে মনে হাসছে সে। বেশ কিছুক্ষণ মাথা টিপে দেওয়ার এখন হাত ব্যথা করছে আমার, কিন্তু এই হনুমানটা দেখতেই পাচ্ছে না, তার মতো সে আরামে ঘুমিয়ে আছে। এভাবে করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। এদিকে কাব্য চোখ খুলে দেখে মাইশা ঘুমিয়ে পড়েছে। আস্তে করে ওকে শুইয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই দেখলাম আমি কাব্য ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, যা দেখে রীতিমতো ঘাবড়ে গেলাম আমি। হাই হাই, এখন যদি ভাইয়া আমায় এইভাবে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই বকাঝকা করবে, এই ভেবে তাড়াতাড়ি করে ভাইয়াকে জড়িয়ে ঘুম থেকে উঠে পড়লাম আমি। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম আমি। একে একে সবাই চলে আসলো, সবাই নিচে। কাব্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলো নিচে। তারপর মামনি সবাইকে খাবার বেড়ে দিল। খাবার খেতে খেতে মামা বলে উঠলেন, কাব্য, আজকে তুমি মাইশাকে নিয়ে ওদের বাসায় যাবে? না গেলে চলবে না? না, তোমাকে যেতেই হবে। কাব্য ভাইয়া আর কিছু বলল না, মনে মনে খুব খুশি হলাম আমি। তারপর ব্রেকফাস্ট করে রুমে চলে আসলাম। রুমে আসতেই দেখলাম কাব্য ভাইয়া বিছানায় বসে মোবাইল টিপছে। আমি কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করে এসে তোকে নিয়ে যাব। ফিরে এসে যদি দেখি তুই তৈরি হসনি, তাহলে কিন্তু তোকে এখানে রেখেই আমি চলে যাব। এই বলে ভাইয়া বিছানা থেকে উঠে চলে গেল বাইরে। আমিও আর কিছু না ভেবে আলমারি থেকে একটা সুন্দর শাড়ি বের করে শাড়িটা হাতে নিয়ে চলে গেলাম মামনির কাছে। মামনির রুমে ঢুকতেই দেখলাম মামনি বিছানায় শুয়ে আছে। অসময়ে মামনিকে এভাবে শুয়ে থাকতে দেখে চিন্তিত স্বরে বললাম, কি হলো মামনি, তুমি এই সময় শুয়ে আছো? শরীর খারাপ করছে না কি, বলো? আরে না, এমনিতেই ভালো লাগছে না, তাই শুয়ে আছি। এখন বল, তুই এখানে? মামনির সামনে আমার হাতে থাকা শাড়িটা দেখেই বললাম, আমাকে শাড়ি পরিয়ে দাও, আমি পারছি না। আমার কথা শুনে মামনি হেসে বলল, এই ব্যাপার, আয় আমি পরিয়ে দিচ্ছি আর শিখিয়ে দিচ্ছি। মামনির কথা শুনে মুচকে হাসলাম। তারপর মামনি আমায় শাড়ি পরাতে পরাতে শিখিয়েও দিল।
কিভাবে শাড়ি পরতে হয় পুরোপুরি না বুঝলেও মোটামুটি পেরেছি। মামনি আমায় শাড়ি পরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যা দেখে আমি বলে উঠলাম, ওইভাবে তাকিয়ে আছো কেন মামনি? হুম, আমাকে ভালো দেখাচ্ছে না? জানতাম এই শাড়িতে কখনো আমায় ভালো লাগে না, কখনো না। আমার কথা শুনে মামনি বলে উঠল, এত বুঝিস কেন তুই? তোকে ভালো লাগছে না কে বলেছে? ভালো লাগছে তাই তাকিয়ে আছি। মামনির কথা শুনে খুশি হয়ে গেলাম আমি। তারপর মামনির গালে হাত দিয়ে বললাম, থ্যাংক ইউ মামনি। মামনির রুম থেকে বের হতেই তানিশার সাথে দেখা হলো। ও আমায় দেখে হাঁ হয়ে তাকিয়ে রইল। তানিশা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে বলল, ওরে ভাবি, তোকে তো সেই দেখাচ্ছে। আমিও একটু ভাব নিয়ে বললাম, থ্যাংক ইউ। এই বলে হেসে দিলাম দুজনেই। তারপর ও চলে গেল ওর রুমে, আর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া অলরেডি চলে এসেছে। হাঁ হয়ে তাকিয়ে রইলাম ভাইয়ার দিকে। আজকে ভাইয়া একটা ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট পরেছে, ব্ল্যাক ঘড়ি, চুলগুলো সাজানো, অসম্ভব সুন্দর লাগছে ভাইয়াকে। সত্যি কথা বলতে ভাইয়াকে খুব ভালো লাগে, কিন্তু যেদিন থেকে জেনেছিলাম ভাইয়ার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে আর ভাইয়ার দিকে অতটা তাকাইনি। কিন্তু কে জানতো ওই ভাইয়ার সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমার এসব ভাবনার মাঝেই ভাইয়া বলে উঠল, কি হলো, হা হয়ে তাকিয়ে আছিস কেন? ভাইয়ার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, না ও কিছু না, আমি খুশি মনে বললাম। আমায় কেমন দেখাচ্ছে ভাইয়া? একটা মুচকি হাসি দিয়ে ভাইয়ার দিকে তাকালাম, দিয়ে বললাম। ভাইয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, একদম পেতনিদের মতো লাগছে। এত সেজেছিস কেন? এমনিই ভূতের মতো লাগে, তারপরও এত মেকআপ, একদম পেতনির মতো লাগছে। মুহূর্তের মধ্যে মেজাজ তুরকে গেল। কোথায় ভাবলাম ভাইয়া প্রশংসা করবে, তা না, এটা কি বলল? ধুর, এই জন্যই বলি মাইসা, যে প্রশংসা পেতে গেলে যা হয় আর কি, বোকা মেয়ে কোথাকার। আর একদম ঠিক হয়েছে এইসব বলে মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম আমি। এমন সময় ভাইয়া বলে উঠল, কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? যাবো, চলেন। তারপর আমরা দুজনে রুমে থেকে বেরিয়ে আসলাম। নিচে নেমে মামুনি মামাকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম বাহিরে। তারপর আমরা গিয়ে বসে পড়লাম গাড়িতে। তারপর ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। আমিও জানালা খুলে বাহিরে তাকিয়ে রইলাম। না জানি বাড়িতে গেলে আম্মু আব্বু কি বলবে, নিশ্চয়ই আমায় খুব খারাপ বলবে। হঠাৎ মন খারাপ হয়ে গেল আমার। বেশ কিছুক্ষণ পর কাব্য ভাইয়া গাড়ি থামিয়ে দিল। তারপর দুজনেই গাড়ি থেকে নেমে গেলাম। ভেতরে যেতেই কেমন জানি লাগছে। তারপর কাব্য ভাইয়ার পেছন পেছন চলে আসলাম আমি। দরজায় কলিং বেল বাজতেই আম্মু এসে দরজা খুলল। এমন সময় আম্মুর পাশে এসে দাঁড়ালো আপু। আপুকে দেখে কিছুটা অবাক হলাম। তারপর আমরা দুজনে ভেতরের রুমে ঢুকে গেলাম। স্নিগ্ধতার বিকালবেলা জানালা ভেদ করে সূর্যের হালকা তাপ এসে পড়েছে কাব্য ভাইয়ার মুখে। কি অপূর্ব লাগছে তাকে। ঘুমের ঘোরে ভাইয়াকে এতটা সুন্দর লাগে আগে জানা ছিল না আমার। বাড়ি এসে দুপুরে খাবার শেষ করে ভাইয়া আমার রুমে এসে ঘুমিয়ে পড়ল। সারাদিন এটা ওটা করার ফলে খুব একটা আশা হয়নি ভাইয়ার কাছে। আপুর সাথেও কথা বলিনি কাব্য ভাইয়া, হয়তো অভিমান করেছে। আমি কথা বলেছিলাম একটু আধটু। খারাপ লাগার বিষয়টা যেটা হলো, আব্বু আমার সাথে কথা বলেনি, যেটা আমাকে সত্যি খুব কষ্ট দিচ্ছে। রাসেল ভাইয়ার সাথেও কথা বলেছি, খুবই ভালো ব্যবহার তার, দেখতেও সুন্দর। বিয়েতে তো তার দিকে তাকানোই হয়নি। অবশ্য তখন তেমন কোনো পরিস্থিতিই ছিল না। হঠাৎই আমার ভাবনার মাঝে ভাইয়া ঘুম থেকে উঠে বলল, কি হলো, ওইখানে দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? আচমকা এমনটা হওয়াতে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে উঠলাম, তোমায় আব্বু ডাকছে, তাই আম্মু তোমায় ডাকতে বলল, তাই আসছিলাম।
ও তাহলে ডাকতে এসে পেঁচার মতো তাকিয়েছিলি কেন? ভাইয়ার কথা শুনে মুহূর্তে মেজাজ বিগড়ে গেল। কি আমি পেঁচা? তুমি কি? তুমি তুমি তাহলে একটা হনুমান। কি বললি তুই? এই বলে ভাইয়ার বিছানা থেকে উঠে দাঁড়ালো, যা দেখে ভয় পেয়ে ঘাবড়ে গেলাম আমি। এই রে, এটা তুই কি করলি মাইসা? এখন কি হবে তোর? মানুষের কাছ থেকে এসব ভেবে আমতা আমতা করে বললাম, না না কিচ্ছু বলিনি ভাইয়া, কিছু বলিনি, আমি তো মজা করেছিলাম, মুখ ফসকে বেরিয়ে গেছে। ও মজা করছিলি? দিনে দিনে দেখছি তোর সাহস বেড়ে গেছে। এই বলে ভাইয়া আমার দিকে এগোতে লাগলো। এই দেখে আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দেখো ভাইয়া, তুমি কথায় কথায় এভাবে এগিয়ে আসো কেন? আমরা তো দূরে বসেও কথা বলতে পারি না কি? পারি তো, কিন্তু তুই কেন পিছনে যাচ্ছিস সেটা বল। এক পর্যায়ে কাব্য ভাইয়া আমার দেওয়ালের সাথে চেপে ধরে বলল, কি যেন বলছিলিস তুই? দেখো ভাইয়া, তুমি আমায় পেঁচা বলেছ, আমি তোমায় হনুমান বলেছি, তাই শোধবোধ। ও সদবোধ? আর তুই এখনো আমায় ভাইয়া ডাকছিস কেন? না মানে কি বলো তো ভাইয়া? আবার ভাইয়া? না মানে থুকু, অনেক দিনের অভ্যেস তো ভাইয়া, একদিনে কি যাই বলো? তোর তো দেখছি মুখে শুধু ভাইয়া ভাইয়া আসছে। ওয়েট, আমি কিছু করছি, আজকের পর আর তুই ভাইয়া ডাকবি না। সেটা কি করে? বলতে ভাইয়া ঝুঁকে গেল আমার দিকে, যা দেখে ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে ফেললাম আমি। আচমকা কাব্য ভাইয়া আমার ঘাড়ে তার ঠোঁট স্পর্শ করলো, সাথে সাথে বরফের মতো শক্ত হয়ে গেলাম আমি। ভাইয়ার ঠোঁটের স্পর্শে আমি পুরো কেঁপে উঠলাম। হঠাৎই ভাইয়া আমার ঘাড়ে জোরে কামড় বসিয়ে দিল। মুহূর্তে ঘাড়ে ব্যথা অনুভব করলাম আমি। কিছুক্ষণ পর ভাইয়া আমায় ছেড়ে দিয়ে বলল, এইটা হলো তোর শাস্তি, আজকে থেকে যতবার ভাইয়া ডাকবি ততবার তোকে এই শাস্তি পেতে হবে। এই বলে ভাইয়া ওয়াশরুমে চলে গেল। আর আমি এখনো হাবলার মতো তাকিয়ে রইলাম ভাইয়ার যাওয়ার পানে। যেন যা বলে গেল সব মাথার ওপর দিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড়ের দিকে তাকাতেই চোখ রসগোল্লার মতো হয়ে গেল। শয়তানটা এত জোরে কামড় দিছে যে রক্ত বেরিয়ে আসলো, জায়গাটা জ্বলছেও ভীষণ। এই রে, এখন বাইরে যাব কিভাবে? সবাই দেখলে কি ভাববে? ধুর, কেন যে সারাদিন শুধু ভাইয়া ভাইয়া করি। এখন থেকে মুখে লাগাম দিতে হবে মাইসা, না হলে শয়তানটা আবার ব্যথা দিবে। এই বলে চুলগুলো ছেড়ে দিয়ে ঘাড় ঢেকে দিলাম, যাতে কেউ না দেখে আর কি। এমন সময় ভাইয়া বেরিয়ে আসলো, আমি কিচ্ছু বললাম না। তারপর দুজনেই চলে আসলাম নিচে। আব্বু রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে কাব্য ভাইয়া। রুমে এই মুহূর্তে আমি আব্বু আর কাব্য ভাইয়াই আছি। আব্বু কাব্য ভাইয়াকে দেখে বলল, কাব্য এখানে দাঁড়িয়ে কেন? এদিকে আয়। ভাইয়াও আব্বুর কথা শুনে গেল সামনে। আমি এখনও চুপটি করে দাঁড়িয়ে আছি। কাব্য ভাইয়া সামনে যেতেই আব্বু কাব্য ভাইয়ার হাত ধরে বলল, আমি জানি কাব্য আমার যেটা করছে সেটা হয়তো একদম করা উচিত হয়নি। জানি তোর হয়তো রিয়ার জায়গায় মাইশাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে। বিশ্বাস কর, আমি আগে জানলে মাইশাকে কখনো তোর সাথে বিয়ে দিতাম না, কিন্তু তখন তোর বাবা এতটা জোর করলো আর তুইও রাজি ছিলি, তাই দিছিলাম, না হলে দিতাম না। আমি আর শুনতে পারলাম না আব্বুর কথা। আমার জন্য আব্বু কাব্য ভাইয়ার সামনে মাথা নিচু করে কথা বলছে, যেটা মোটেও ভালো লাগছে না আমার কাছে। আমি আর দাঁড়ালাম না, ওখান থেকে দৌড়ে নিজের রুমে চলে আসলাম। এদিকে কাব্য খেয়াল করেছে মাইশা ওখান থেকে চলে গেছে। এই মুহূর্তে কাব্যের নিজের কাছেও বিষয়টা খারাপ লাগছে। বিনা দোষে মাইশা কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু তো করার ছিল না। এমনটা না করলে তো একসাথে 3টে মানুষ কষ্ট পেত।
এই ভেবে দীর্ঘশ্বাস ফেলল। কাব্য মাইশার আব্বুর হাত ধরে বলল, দেখো বাবা, যেটা হবার সেটা হয়ে গেছে, আর আমার কোনো অসুবিধা নেই মাইশাকে মেনে নিতে। আব্বু কাব্যর কথা শুনে ওর মাথায় হাত দিয়ে বলল। তোর কথা শুনে মনটা হালকা লাগছে কাব্য। তারপর আব্বু আর কাব্য এটা ওটা বলে গল্প করতে লাগলো। বেলকনিতে দাঁড়িয়ে আছি আমি, আর শুধু দীর্ঘশ্বাস ফেলছি। অসম্ভব কষ্ট হচ্ছে আমার জন্য আব্বু মাথা নিচু করে কাব্য ভাইয়ার সাথে কথা বলছে, সেটা মোটেও ভালো লাগছে না আমার। এমন সময় পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। পেছন ঘুরে আপুকে দেখে এই মুহূর্তে প্রচণ্ড রাগ হচ্ছে আমার। আমি পেছনে ঘুরে আপুর হাত সরিয়ে বললাম, তুমি আমার সাথে কথা বলবে না? তোমার জন্য আজকে আব্বু কাব্য ভাইয়ার সামনে মাথা নিচু করে কথা বলছে। আমার কথা শুনে আপু বলল, তাই আমার উপর রাগ করেছিস? বিনিময়ে আমি কিচ্ছু বললাম না। আমায় চুপ থাকতে দেখে আপু বলল, আমি জানি বোন, এই মুহূর্তে তোর আমার উপর খুব ঘৃণা হচ্ছে, কিন্তু বিশ্বাস কর, এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুই জানিস আব্বু প্রেম ভালোবাসা কোনোদিনও পছন্দ করে না, আর এটাও জানিস আমি আব্বুকে কতটা ভয় পাই। তার সাথে সেই ছোটবেলা থেকেই কাব্যের সাথে আমার বিয়ে ঠিক করেছিল আব্বু। তাই তো কিছু বলতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে তোর কথা বলতে লাগলো। তাই বলে আপু? তুই তো কাউকে ভালোবাসিসনি, তাই এখন এমন হচ্ছে। যেদিন কাউকে সত্যিকারের ভালোবেসে ফেলবি, সেদিন দেখবি তোর মনে হবে আমি কোনো ভুল করিনি। আর আমি যেমন কাব্যকে ভালোবাসি না, আর কাব্য তো আমায় ভালো। এতটুকু বলতেই এমন সময় আপুর ফোনটা বেজে উঠল। আপু ফোনটা হাতে নিয়ে আমার গালে হাত দিয়ে বলল, প্লিজ বোন, কষ্ট পাস না, দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এই বলে আপু চলে গেল। আর আমি ভাবছি আপু বলা কথাটা, তুই যখন কাউকে ভালোবাসবি তখন বুঝবি। ভালো আর বাঁচতে পারলাম কই, তার আগেই তো বিয়ে হয়ে গেল। ধুর। পরের দিন সকালবেলা কাব্য ভাইয়ার অফিসে জরুরি কাজ থাকার কারণে আমাদের চলে আসতে হলো। অবশ্য ভাইয়া বলেছে খুব তাড়াতাড়ি আমায় নিয়ে আবার আসবে। আপুরা থেকে গেল, হয়তো আরও কিছুদিন থাকবে তারা, তারপর যাবে। গাড়িতে বসে আছি আমি, ভালো লাগছে না। এইভাবে ধুম করে বিয়ে হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। জানালার দিকে তাকিয়ে আছি, বাহিরে সবাই যে যার মতো কাজে ব্যস্ত। এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, কি ভাবছিস? না কিছু ভাবছি না তো, এমনি। মন খারাপ করেছে? না তেমন কিচ্ছু নয়। এতটুকু বলে ঠোঁটে কামড় দিলাম আমি। তারপর তাকালাম ভাইয়ার দিকে, না কিচ্ছু শোনেনি। উফ, বাঁচলাম বাবা, শুনলে হয়তো এখানেই। এরপর গাড়িতে আমাদের আর কোনো কথা হয়নি। পুরো রাস্তাটাই নীরবতায় কাটিয়ে দিলাম। বাড়ি ফিরে মামনির সাথে কিছুক্ষণ কথা বলে সোজা রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। মাথা নিচু করে বিছানায় বসে আছি আমি, আর বাকি সবাই রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আর সবার চেয়ে বেশি রাগী লুকে আছে কাব্য ভাইয়া। অবশ্য দোষটা আমার ছিল। বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে হাতে গুরুতরভাবে আঘাত পেয়েছি আমি। গোসল করার সময় হঠাৎই পা পিছলে পড়ে যাই আমি। আমার চেঁচানোর আওয়াজে কাব্য ভাইয়া আসে। তারপর আমার অবস্থা দেখে আমায় কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর একে একে সবাই চলে আসে রুমে। এসেই সবার বকাঝকা শুরু, যেমন এখনটা দিচ্ছে মামনি। তুই কি কানা নাকি, চোখে দেখিস না? কী করে পড়লি বলতো? সরি মামনি, কি করে পড়ে গেলাম আমি নিজেও জানি না। কী করে পড়লাম আমিও তো জানি না মামুনি, এটা কোনো কথা? মাইশা, সরি, আমার কি দোষ বলো? আমি তো এই বলে যেই না হাতটাকে একটু নাড়াতে গেলাম, তখনই ব্যথায় মুখ থেকে বেরিয়ে আসলো, আহ!
আমার ব্যথার আওয়াজে মামনি তাড়াতাড়ি করে একটা মলম নিয়ে আসলো। তারপর হাতে মলম লাগিয়ে দিল। তারপর একে একে সবাই চলে গেল, শুধু থেকে গেল কাব্য ভাইয়া। চোখ লাল লাল করে তাকিয়ে আছে আমার দিকে ভাইয়া, যা দেখে ভয়ে চুপটি করে বসে আছি আমি, কোনো কথাই বলছি না। হঠাৎই ভাইয়া সামনে এসে বলল, তোর চোখ কোথায় থাকে? কখন কোথায় কিভাবে হাঁটতে হয় সেটাও জানিস না, ইডিয়েট মেয়ে কোথাকার। এতটুকু বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল কাব্য ভাইয়া। ভাইয়া যেতেই জোরে জোরে শ্বাস ফেলতে লাগলাম আমি। ধুর, ভাল লাগে না, এমনিতে মনটা ভালো ছিল না, তারপর ওপর হাতটা ব্যথা পেয়েছি। উফ, কি যন্ত্রণা করছে, এই বলে ফু দিতে লাগলাম আমি। ব্যথা পাইছি তো পাইছি, ডান হাতটাই পেতে হলো। এখন আমি খাবো কি করে? রাত 9টা, বিছানায় বসে আছি আমি, আর নিচে সবাই খাবার খাচ্ছে। অবশ্যই মামনি বলেছে নিচে সবাইকে খাবার দিয়ে আমার জন্য খাবার নিয়ে আসবে, সেই অপেক্ষায় বসে আছি আমি। হাতে ব্যথার কারণে আমাকে নিচে যেতে বারণ করেছে মামনি। ধুর, এই মুহূর্তে নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে আমার। কি করে যে পড়ে গেলাম বুঝতেই পারিনি। এদিকে খিদেও পেয়েছে খুব। এই মুহূর্তে আম্মুর কথা ভীষণ মনে পড়ছে আমার। এখন যদি বাসায় থাকতাম, আম্মু ও মামনির মতো খাবার নিয়ে এসে খাইয়ে দিত। ভাবতেই মনে মনে খুশি হয়ে পরক্ষণে দীর্ঘশ্বাস ফেললাম আমি। এমন সময় দরজার খোলার আওয়াজে নড়ে চড়ে বসলাম আমি। সামনে তাকিয়ে দেখি কাব্য ভাইয়াকে। দেখে ভয়ে কিছুটা মাথা নিচু করে ফেললাম আমি, না জানি আবারও বকা দেয় নাকি। হঠাৎই ভাইয়া এসে আমার পাশে বসলো, হাতে তার খাবারের প্লেট। কিন্তু ভাইয়া কেন নিয়ে আসলো? মামনি আনার কথা ছিল তো, কিন্তু আনছে যখন খেতে তো হবেই। কিন্তু খাবো কিভাবে আমি তো হাত নাড়াতেই পারছি না। এসব আলতু ফালতু ভাবনার মাঝে ভাইয়া বলে উঠল, হ্যাঁ কর। ভাইয়ার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি ভাইয়ার দিকে। তাকিয়ে দেখলাম ভাইয়া আমার দিকে এক লোকমা খাবার মুখের কাছে ধরে রেখেছে। আমি হাঁ হয়ে তাকিয়ে রইলাম ভাইয়ার কাণ্ড দেখে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভাইয়া বলে উঠল, কি হলো, কথা কি কানে যাচ্ছে না তোর? ভাইয়ার কথা শুনে কিছুটা হকচকিয়ে উঠলাম আমি। তারপর বলে উঠলাম, তুমি আমায় খাইয়ে দিবে ভাইয়া? তুই আবার আমার ভাইয়া ডাকছিস? ভাইয়ার কথা শুনে ঠোঁটে কামড় দিলাম আমি। তারপর একসাথে বলতে লাগলাম, সরি ভাইয়া, সরি থুকু, প্লিজ রাগ করো না, আমি চেষ্টা করছি তো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, প্লিজ এখন কোনো শাস্তি টাস্তি দিও না, এমনিতেই হাতের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, কষ্ট হচ্ছে। ব্যথা তো করবেই, ওই রকম পাগলের মতো কাজ করলে তো ব্যথা পাবি। না জানি কিভাবে পড়ে গেছস তুই, যা হয়েছে ভালো হয়েছে, স্টুপিড মেয়ে। আমি পাগল, সাথে স্টুপিড? কি হলো, চুপ কেন? আর এত কথা শুনতে চাইনি। মা বলল তোকে খাবার খাইয়ে দিতে, তাই খাবার খাইয়ে দিচ্ছি। এত কথা কেন বলছিস তুই? তাড়াতাড়ি হাঁ কর। ভাইয়ার ধমক শুনে তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলাম আমি। এই প্রথমবার ভাইয়া আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে, ভাবতেই অবাক লাগছে। এর আগে যতবার ভাইয়ার সাথে দেখা আর কথা হয়েছে ততবারই শুধু বকা দিত। কোনো ছেলের সাথে কথা বললে মন্দ বলল, রাগারাগি করতো, আর ভাইয়া রেগে গেলে খুব কড়া শাস্তি দিত। এই প্রথম ভাইয়া খুব কম বকা দিছে, তার সাথে আবার খাবারও খাইয়ে দিচ্ছে। মনে মনে খুব ভালো লাগছে, ভাইয়া আমায় খাইয়ে দিচ্ছে আর আমি অপলকভাবে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। এই মুহূর্তে ভাইয়াকে সত্যি অন্যরকম লাগছে। কে বলবে এই ছেলেটা এতটা রাগী আর বদমেজাজি? বেশ কিছুক্ষণ পর ভাইয়া আমার সব খাবার খাইয়ে দিয়ে খাবার প্লেট নিয়ে চলে গেল। আমিও পানি খেয়ে শুয়ে পড়লাম। কেন জানি না ভাইয়ার প্রতি এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আজ বুঝতে পেরেছি ভাইয়া আসলে বাইরে থেকে যতটা রাগী বোঝায়, আসলে ভাইয়া ততটা রাগী নয়, ভেতরটা হয়তো অনেক নরম। এইভাবে মুচকি হেসে চোখ বন্ধ করে ফেললাম।
ধীরে ধীরে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম আমি। রাত 12টা। রুমে ঢুকে লাইট অফ করে দিল কাব্য। তারপর এসে বসে পড়ল বিছানায়। কাব্য এই দৃষ্টিতে তাকিয়ে আছে মাইশার দিকে। জ্যোৎস্না ভরা রাতে জানালা ভেদ করে চাঁদের আলো এসে মুখে পড়ছে মাইশার। কতটা না মায়াবী লাগছে মাইশাকে কাব্যের কাছে। কাব্যের হাত অটোমেটিক চলে যায় মাইশার মাথার কাছে। তারপর মুখ থেকে বেরিয়ে আসে, একটা পাগলি মেয়ে, আর এখন তো পাগলি বউ আমার। এই পাগলিটার জন্য সেই ছোটবেলা থেকে পাগল আমি, অথচ এই পাগলিটা আজও বুঝতে পারলো না। কবে বুঝবি তুই কতটা চাই তোকে আমি? তুই শুধু আমায় ভয় পেয়ে গেলি, কখনো ভালোবাসতে পারলি না। তবে আমি জানি আজ নয় কাল একদিন ঠিকই বুঝবি তুই আমার ভালোবাসা। আর আমি শিওর একদিন তুইও আমায় ভালোবাসবি, হয়তো আমার চেয়েও বেশি। কিন্তু কবে পাগলি, কবে আসবে সেই দিন? তোর মুখে ভালোবাসার কথাটা শোনার জন্য ব্যাকুল হয়ে আছি আমি। কবে এই ব্যাকুলতার অবসান ঘটবে? আমি জানি মাইশা, তোকে যেভাবে বিয়ে করেছি আমি, সেটা হয়তো করা উচিত হয়নি, কিন্তু কি করব বল? আর তো কোনো উপায় ছিল না। সেই দিন তোকে ওইভাবে বিয়ে না করলে হয়তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম আমি। তার সাথে রিয়াও কষ্ট পেত, আমরা কেউই সুখী হতাম না। তার চেয়ে বরং এটাই ঠিক হয়েছে, তুই আমায় ভালো না বাসিস, কমসে কম চোখের সামনে তো থাকবি, এটাই আমার জন্য অনেক। তোর দুষ্টু মিষ্টি কথাগুলো যে আমায় খুব ভালো লাগে। এখন শুধু অপেক্ষা তোর ভালোবাসার। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলল কাব্য। তারপর মাইশার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল কাব্য। সকালে ঘুম ভাঙতে দেখলাম ভাইয়া আমায় শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ভাইয়া এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যে আমি নড়তেও পারছি না। এখন কি করব? হাতের ব্যথায় তো কিছু করতেও পারছি না। হঠাৎই ভাইয়ার মুখে দিকে চোখ গেল আমার। কতটা সুন্দর লাগছে ভাইয়াকে। চুলগুলো পড়ে আছে ভাইয়ার কপালে। ইচ্ছে তো করছে হাত দিয়ে সরিয়ে দেই, কিন্তু এই মুহূর্তে সেটা কোনোভাবেই পসিবল নয়। হঠাৎই ভাইয়া একটু নড়ে চড়ে উঠল। ভাইয়াকে এভাবে নড়তে দেখে খিচে চোখ বন্ধ করে ফেললাম আমি। না জানি আমি উঠে গেছি দেখে কি বলবে। কিছুক্ষণ পর আস্তে আস্তে তাকালাম আমি। ভাইয়া এখনও ঘুমিয়ে আছে। ভাইয়া নড়ে যাওয়াতে কিছুটা সুবিধা হলো আমার। আস্তে আস্তে ভাইয়ার হাত সরিয়ে উঠে পড়লাম আমি। তারপর বিছানা থেকে উঠে এসে চলে গেলাম ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম আমি। ভাইয়া তখনও ঘুমিয়েছিল। আমি আর কিছু না করেই চলে গেলাম নিচে। দেখতে দেখতে কেটে গেল পুরো 1 সপ্তাহ। এখন আমার হাত আর আমি দুজনেই পুরোপুরি সুস্থ। এখন আর কোনো অসুবিধে নেই হাত নড়াচড়া করতে। এই সপ্তাহে প্রতিদিনই ভাইয়া আমায় খাবার খাইয়ে দিছে। বিষয়টা খুব ভালো লেগেছে আমার কাছে। আজকে থেকে বিষয়টা মিস করব খুব। আমার ভাবনার মাঝে তানিশা রুমে এসে বলল, তোর কি হয়েছে? ভাইয়া তো মনে হয় আমাদের রেখেই চলে যাবে। তার উপর ভার্সিটিতে যেতেও দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করবই। তানিশার কথা শুনে তাড়াতাড়ি করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে চলে আসলাম আমি। তারপর তানিশাকে বলে উঠলাম, চল আমি তৈরি। চলেন ভাবিজান। তানিশার কথা শুনে হাসলাম আমি। তারপর দুজনেই একসাথে চলে আসলাম নিচে। তারপর মামনি আর মামার কাছ থেকে বিদায় জানিয়ে চলে আসলাম আমরা বাহিরে। গেটের বাইরে বের হতেই দেখলাম কাব্য ভাইয়া গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, হাতে কনুই পর্যন্ত ফোল্ড করা। ভাইয়াকে দেখেছি বেশিরভাগ সময় ব্ল্যাক পরে, আর দেখতেও তো খুব সুন্দর লাগে যেমনটা এখন লাগছে। হঠাৎই চোখ গেল ভাইয়ার চোখের দিকে। ভাইয়ার চোখ লাল করে তাকিয়ে আছে, যা দেখে কলিজার পানি শুকিয়ে গেছে আমার। না জানি এখন আবার কি বলে, বকা দিবে। আমরা সামনে যেতেই ভাইয়া চেঁচিয়ে বলে উঠল, তোদের এত সময় লাগে আসতে? ভার্সিটি যাচ্ছিস নাকি বিয়ে বাড়ি? আরে বলো না ভাইয়া, এই মাইশাই তো। এতটুকু বলতেই তানিশার পায়ে পাড়া দিলাম আমি। সাথে সাথে তানিশা আহ বলে চেঁচিয়ে উঠল। কাব্য ভাইয়া হয়তো বুঝতে পেরেছে ঘটনাটা। ঠিক আছে এখন চল তাড়াতাড়ি, তোদের ভার্সিটি দিয়ে আমি অফিস যাব।
ভাইয়ার কথা শুনে আমরা দুজনেই একসাথে পেছনের সিটে বসতে গেলে ভাইয়া বলে ওঠে, এই তোদের কি আমাকে ড্রাইভার মনে হচ্ছে? একজন সামনে বস। আমি তানিশার হাতে খোঁচা মেরে বললাম, তুই গিয়ে বসে পড়। আমি পারবো না, তুই বস। বস না বইন। না মানে না। এমন সময় ভাইয়া চেঁচিয়ে বলল। তোরা কি বসবি নাকি তোদের রেখেই চলে যাব? ভাইয়ার চেঁচানোর আওয়াজে আমি আর কিছু না বলেই তাড়াতাড়ি গিয়ে বসে পড়লাম ভাইয়ার সাথে, সামনের সিটে আর তানিশা পেছনে। আমরা বসতেই ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। কাব্য ভাইয়া আমাদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে গেল তার অফিসে। আমরাও হাসি মুখ নিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করলাম। এমন সময় আমাদের সামনে আসলো দিহান ও আমাদের ক্লাসমেট, বলতে গেলে আমরা ভালো বন্ধু। ও আমাদের সামনে এসে বলল, কি শাকচুন্নিরা, তোরা এতদিন কোথায় ছিলি? কোনো খোঁজ খবর নাই? দিহানের কথা শুনে তানিশা রেগে বলল, ওই তুই আমাদের শাকচুন্নি বলিস কেন? আমাদের কি শাকচুন্নির মতো দেখতে? তানিশার কথা শুনে দিহান হেসে বলল, মাইশাকে না হলেও তোকে একদম ওই রকমই দেখতে। তানিশা দিহানের কথা শুনে রেগে গিয়ে বলল, তুই কি বললি? দিহান্নার বাচ্চা, আজকে তো তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তানিশার কথা শুনে দিহান দিল দৌড়, সাথে তানিশাও দিল দৌড়। তারপর শুরু হয়ে গেল তাদের মধ্যে লড়ালড়ি, দৌড়াদৌড়ি। আর আমি ওদের কাণ্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলাম। অবশ্যই এটা নতুন নয়, ওরা সবসময় কোনো না কোনো কারণ নিয়ে সারা দিন ঝগড়া করবেই। হঠাৎ কেউ পেছন থেকে বলে উঠল, এত হাসো কেন? তোমার হাসি দেখলে তো আমি পাগল হয়ে যাই। মুহূর্তের মধ্যে হাসি থামিয়ে দিয়ে পেছন ঘুরে তাকালাম আমি। সামনে আবির ভাইয়াকে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আমি। উনি হলেন আমাদের ভার্সিটির সিনিয়র, কিন্তু প্রায় এই সব আলতু ফালতু কথা বলে, যেটা আমার কাছে সব সময় বিরক্তকর লাগে, যেমনটা এখন লাগছে। আমার বিরক্তকর মেজাজে উনি আবার বলে উঠলেন, কি হলো মাইশা, কথা কেন বলছো না? ভাইয়া প্লিজ আমার সাথে এই ধরনের কথা বললেন না। আমার কাব্য ভাইয়া জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না। কি হলো, চুপ কেন? না ভাইয়া, কিচ্ছু না, এমনি। তা এতদিন ভার্সিটি আসনি কেন? আসলে ভাইয়া আমার এতটুকু বলতেই এমন সময় তানিশা আর দিহান ডাক দিল আমায়। আমিও আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। তারপর তিনজন মিলে চলে গেলাম ক্লাসরুমে। এদিকে মাইশা যেতেই আবির হেসে বলল, আজকে যখন তুমি এসছো তাহলে আমি আর দেরি করব না, আজকেই তোমায় সব কথা বলে দিব। এই বলে হেসে চলে গেল আবির। আজকের মতো সব ক্লাস শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর তানিশা। কাব্য ভাইয়াও ফোন করে বলেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের নিতে। ভার্সিটির মধ্যে আসতেই এমন সময় সামনে এসে দাঁড়ালো আবির ভাইয়া। ওনাকে দেখে কিছুটা অবাক হলাম আমি। উনি হাতে একটা গোলাপ ফুল নিয়ে বলল, মাইশা, আই লাভ ইউ। ওনার কথা শুনে রীতিমতো চোখ বড় বড় হয়ে গেল আমার। আমি সহ তানিশাও হয়তো হাঁ হয়ে তাকিয়ে আছি। আমাদের এইভাবে তাকিয়ে থাকতে দেখে আবির ভাইয়া বলল, কি হলো মাইশা, কথা বলো। ওনার কথা শুনে আমি বলে উঠলাম, ভাইয়া এসব কি বলছেন আপনি? ভাইয়া আর আমার বিয়ে হয়ে গেছে ভাইয়া। আমার কথা শুনে আবির ভাইয়া অবাক হয়ে বলল, এসব কি বলছো তুমি? কবে হলো তোমার বিয়ে আর কার সাথে হলো? ওনার কথা শুনে তানিশা বলে উঠল, ভাইয়া সেটা একটা বড় কাহিনী, এখন বলা যাবে না। আর বিয়েটা হয়েছে কাব্য ভাইয়ের সাথে। আবির ভাইয়া হয়তো অবাক হলো তানিশার কথা শুনে। হঠাৎ ভাইয়া বলে উঠল, তাহলে সরি মাইশা, তোমার সম্পর্কে না জেনে এত বড় ভুল করে ফেলেছি। আই এম সো সরি। আমিও হালকা হেসে বললাম, ইটস ওকে ভাইয়া। আচ্ছা, আর একটা কথা বলি। জি বলুন ভাইয়া। এই গোলাপটা তোমার জন্য নিয়ে এসেছিলাম, কিছু মনে না করলে এটা তুমি নিবে। ভালোবাসা ভেবে নয়, এমনি জাস্ট ছোট গিফট হিসেবে নাও। ওনার কথা শুনে
আমার একটু খারাপ লাগলো, যার কারণ আমিও মুচকি হেসে বললাম, ঠিক আছে ভাইয়া, দিন। আমার কথা শুনে উনি খুব খুশি হয়ে গেলেন। তারপর তার হাতে থাকা গোলাপটা আমার দিকে এগিয়ে দিলেন। আমিও মুচকি হেসে গোলাপটা হাতে নিলাম। এদিকে দূর থেকে কাব্য এমন দৃশ্য দেখে চোখে আগুন জ্বলে উঠল তার। আবির ভাইয়া গোলাপটা দিয়েই চলে গেলেন। এমন সময় কোথা থেকে কাব্য ভাইয়া এসে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে ভার্সিটির বাহিরে বের করে নিয়ে আসলেন। আমাদের পেছন তানিশা আসলো। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ঘাবড়ে গেলাম। পরক্ষণে মনে হলো ভাইয়া কি তাহলে দেখে ফেললো নাকি আবির ভাইয়ার কাছ থেকে গোলাপ নিছি। ভাবতেই ভয়ে ঢোক গিললাম আমি। ভাইয়া আমাকে গাড়ির সামনে নিয়ে এসে চেঁচিয়ে বলল, তোর সাহস কি করে হলো অন্য ছেলের কাছ থেকে গোলাপ ফুল নেয়ার? ভাইয়ার ধমক শুনে আমি পুরো ভয়ে কেঁপে উঠলাম। এমন সময় তানিশা বলে উঠল, ভাইয়া তুমি যা ভাবছো এমন কিছু নয়। তানিশার কথা শুনে ভাইয়া আরও রেগে গিয়ে বলল, চুপ কর তুই। ভাইয়ার ধমক শুনে তানিশাও আর কিচ্ছু বলতে পারল না। ভাইয়া ঘন ঘন শ্বাস ফেলছে, যাতে বোঝায় যাচ্ছে ভাইয়া কতটা রাগ গেছে। আমি আর তানিশা চুপটি করে কোনো কথা না বলেই গাড়িতে বসে পড়লাম। তারপর ভাইয়াও কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। আর যাই হোক, এই রাস্তার ভেতর চেঁচামেচি করা ভালো দেখাবে না। ঝড়ের গতিতে ভাইয়া গাড়ি চালাচ্ছে, আর ভাইয়ার এমন কাজে আমি ভয়ে পুরো অর্ধেক হয়ে যাচ্ছি। না জানি এখন বাসায় গেলে কি করবে আমায়। আধা ঘন্টার রাস্তা আজকে ভাইয়া 10 মিনিটের মধ্যে নিয়ে এসেছে, যা দেখে বোঝাই যাচ্ছে ভাইয়া কতটা রেগে আছে। ভাইয়া গাড়ি থামাতেই আমি গাড়ি থেকে নেমে এক দৌড়ে আমায় পাইকে বাসায় ঢুকেই সোজা তানিশার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি আমি। আজকে আর আমায় পাইকে, আজকে কোনোভাবেই কাব্য ভাইয়ার সামনে যাওয়া যাবে না, এই ভেবে বসে পড়লাম তানিশার বিছানায়। এদিকে কাব্য এখন গাড়িতে বসে ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এমন সময় গাড়ির ভেতরে বসে থাকা তানিশা বলে উঠল কাঁপা কাঁপা গলায়, ভাইয়া রাগ করো না, আগে আমার পুরো কথাটা তো শোনো। কাব্য চুপটি করে বসে রইল। তানিশার প্রশ্নের কোনো উত্তর দিল না। তানিশা কাব্যকে এইভাবে চুপ থাকতে দেখে বলে উঠল, ভাইয়া তুমি যেটা ভেবেছ আসলে কাহিনীটা তেমন নয়। এই বলে তানিশা শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যাওয়া কাহিনী বলল। কাব্যকে সব শুনে কাব্য কিচ্ছু বলল না, শুধু এতটুকু বলল, বাড়ি যা তুই। ভাইয়া মাইশার কোনো দোষ নেই। তোকে যেতে বলেছি। কাব্যের কথা শুনে তানিশার কিচ্ছু না বলেই চলে গেল। কাব্য কিছুক্ষণ বসে কিছু একটা ভেবে গাড়ি চালিয়ে চলে গেল। একরাশ ভয় নিয়ে বসে আছি তানিশার রুমে। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। ধুর, কেন যে আবির ভাইয়ার কাছ থেকে গোলাপটা নিতে গেলাম, কিন্তু না নিলেও তো ভালো লাগতো না। কিন্তু এখন কি করব? কাব্য ভাইয়া এখন আমায় কি করবে কে জানে, না জানি কতটা রেগে আছে। এমন সময় দরজায় টোকা দিল কেউ। সাথে সাথে ঘাবড়ে গেলাম আমি। বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার কাছে যেতেই তানিশা বলে উঠল, মাইশা দরজা খোল, আমি আসছি। তানিশার কণ্ঠ শুনে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে দরজা খুলে দিলাম। ও ঢুকতেই আমার দরজা বন্ধ করে দিলাম। আমি তানিশার দিকে তাকিয়ে বললাম, বোন এখন আমার কি হবে? আমি কেমনে বলবো? এই বলে ও চলে গেল ওয়াশরুমে। তানিশার কথা শুনে আরও ভয় পেলাম আমি। তারপর চুপটি করে তানিশার বিছানায় বসে রইলাম আর ভাবছি ভাইয়া আমার সাথে কি কি করতে পারে। রাত 9টা। তানিশার রুমে পায়চারি করছি আমি, আর তানিশা বিছানায় বসে মোবাইল গুতাচ্ছে। ইচ্ছে তো করছে কিছু একটা মেরে ওর মাথাটা ফাটিয়ে দেই। সারাদিন কাব্য ভাইয়া বাড়িতে আসেনি, না জানি কোথায় গেছে।
এদিকে কি করব না করব কিছুই বুঝতে পারছি না আমি। এমন সময় দরজায় নক করলো মামনি। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই মামনি বলল, তাড়াতাড়ি খেতে আয়। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, মামনি কাব্য ভাইয়া আসেনি? না, আসেনি, আজ তার দেরি হবে, কোনো এক কাজ আছে। মনির কথা শুনি আমি মনে মনে প্রচুর খুশি হলাম। তারপর খুশি মনে আমি তানিশার চলে গেলাম ডিনার করতে। ডিনার শেষে টেবিলের পাশে বসে আছি। এখন কোথায় ঘুমাবো? তানিশার বাচ্চাই তো ও রুমে যেতে দিবে না। এখন তো ওই রুমেই যেতে হবে একদম সময়। মামনি বলে উঠল, কি হলো, বসে আছিস কেন? যা, রুমে গিয়ে ঘুমিয়ে থাক, কাব্যর ফিরতে দেরি হবে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমিও আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম কাব্যের রুমে। রুমে ঢুকেই সোজা বিছানায় শুয়ে পড়লাম। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। ঘুম আসছে না। অতিরিক্ত ভয়ে থাকলে ঘুম আসে নাকি? বেশ কিছুক্ষণ নড়ে চড়ে কাটিয়ে দিলাম, তারপরও ঘুম আসলো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে। কাব্য ভাইয়া এখনও আসেনি। কেমন যেন টেনশন হচ্ছে আমার। এমন সময় দরজা খোলার আওয়াজে নড়ে চড়ে বসলাম আমি। কাব্য ঢুলতে ঢুলতে রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সোজা আমার দিকে এগোতে লাগলো। চোখ তার পুরো লাল হয়ে আছে। দেখে বুঝতে পেরেছি ভাইয়া ড্রিঙ্ক করেছে। ভাইয়া এভাবে আমার দিকে এগোতে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। তুমি ড্রিঙ্ক করেছো ভাইয়া? কিন্তু তুমি তো ড্রিঙ্ক করো না। এক প্রকার ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম আমি কাব্য ভাইয়াকে। এদিকে কাব্য ভাবছে সে কি করে ড্রিঙ্ক করলো। অফিসে নিজের রুমে বসে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করছিল কাব্য। বারবার নিজেকে বোঝাতে ছিল যা হয়েছে তাতে মাইশার কোনো দোষ নেই। এই সব ভেবে কিছুক্ষণের পর নিজেকে স্বাভাবিক করতে পারলো কাব্য। এমন সময় রুমে আসলো লাবণ্য। আর লাবণ্য হলো কাব্যের খুবই ভালো বন্ধু। লাবণ্য রুমে ঢুকে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। এই বলে সামনে তাকাতেই কাব্য লাবণ্যকে দেখে হেসে বলল, আরে তুই, কি খবর, কেমন আছিস? লাবণ্য কাব্যের কথা শুনে হেসে ভিতরে ঢুকে বলল, ভালো, তোর খবর কেমন? এই তো চলছে। তা তুই কবে ফিরলি দেশে? আমেরিকার হাওয়া আর ভালো লাগছে না নাকি? ফিরেছি কালকে। কাল ফিরলে আজ আসছিস কেন? কাল কি সমস্যা ছিল? দোস্ত, রাগ করিস না, কালকে প্রচুর টায়ার্ড ছিলাম, সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, তাই আর আসা হয়নি। এখন বল, আমায় বিয়ে কবে করছিস? লাবণ্যর কথা শুনে কাব্য নিজের হাসি থামিয়ে বলল, তুই হাসছিস কেন? কাব্যের কথা শুনে অবাক হয়ে লাবণ্য বলল, হাসছি তোর কথা শুনে। কি সব বলছিস তুই? আমি তোকে বিয়ে করতে যাব কেন? আর আমার বিয়ে হয়ে গেছে। কাব্য লাবণ্যের কথা শুনে আবারও হাসলো, তারপর বলল, কি, কবে, কখন করলি, বললি না তো? ওই তোরে আমি বলিনি আমি বিয়ে করেছি? তোকে তো মেসেজ দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম তুই মজা করছিস, সত্যি তোর বিয়ে হয়ে গেছে? আরে সত্যি বিয়ে হয়ে গেছে। আর তুই তো আমার সব জিনিসই মজা মনে করিস। আর আমিও তো মজা করছি পাগল। তুই কি ভেবেছিস আমি সত্যি সত্যি তোকে বিয়ে করতে বলছি? কাব্য হাসলো, তারপর বলল, হ্যাঁ জানি, আমি বহুবার করেছিস। তা মিষ্টি কবে খাওয়াচ্ছিস? আমার কিন্তু ট্রিট চাই। ঠিক আছে, তুই যেহেতু বিয়েতে ছিলি না তাই একটা ছোট্ট ট্রিট দেওয়াই যায়। এই নিয়ে দুজনের মধ্যে গল্প শুরু। তারপর ওরা মিলে ঠিক করে রাতে একটা বড় রিস্কে গিয়ে পার্টি করবে। কাব্য আর কিছু বলেনি। কাব্য বাসায় ফোন করে বলে দেয় তার আজকে ফিরতে দেরি হবে। কথা মতো রাতের সব কাজ শেষ করে তাড়াতাড়ি কাব্য বেরিয়ে যায় অফিস থেকে। রাতে রিস্কে লাবণ্য সফট ড্রিঙ্কসের মধ্যে নেশা জাতীয় কিছু মিশিয়ে দিয়ে কাব্যের হাতে দিল। এমন সবাই কাব্যের সাথে দেখা হয়ে যায় তার আরেক বন্ধু রিয়াদের সাথে, যার ফলে লাবণ্য কাব্যকে ড্রিঙ্ক খাওয়াতে পারলেও যেটা করতে চেয়েছিল সেটা করতে পারেনি। রিয়াদ গাড়ি করে কাব্যকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। বর্তমানে কি হলো, কথা বলছো না কেন? না কিছু না, তুই সর, আমি ঘুমাবো।
কাব্যের কথা শুনে আমি কিছুটা সরে বসলাম। ভাইয়ার বিছানায় শুয়ে পড়ল। এমন সময় আমি বিছানা থেকে উঠে যেতে নিলে ভাইয়া আমার হাত ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? না মানে কোথাও না তো, এই বলে আবারও বিছানায় বসে পড়লাম আমি। মাইশা বসতেই কাব্য এসে মাইশার কোমর জড়িয়ে ধরে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। একদম নড়বি না। ঠিক আছে, আমি কাঁপা কাঁপা গলায় বললাম। তুমি কি আমার ওপর রেগে আছো ভাইয়া? এই, তোকে ভাইয়া বলতে বারণ করেছি না? সরি, তোমার নাম ধরে ডাকবো তাহলে? না, জামাই বলে ডাকবি। কি? কানে শুনোস না তুই? না মানে আমি সত্যি ওই নামে ডাকবো তোমায়? ওই নামে না ডাকলে তোকে অনেক বড় শাস্তি দিব। কি শাস্তি দিবা তুমি? কথাটা বলতেই কাব্যর মুখ তুলে তাকালো আমার দিকে, যা দেখে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। এদিকে কাব্য মাইশার দিকে নেশা ভরা চোখ দিয়ে তাকিয়ে আছে। হঠাৎই কাব্য বলে উঠল, কি শাস্তি দেয়া যায় বলবো তোকে? না, কোনো শাস্তি দেওয়া লাগবে না, আমি আর তোমার ভাইয়া ডাকবো। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু এখন যে ভাইয়া ডাকলি তার জন্য তো একটা শাস্তি তোকে পেতেই হবে। আর তার সাথে দুপুরেও তুই আমায় প্রচুর রাগিয়েছিস, তার শাস্তিও তোকে পেতেই হবে। কাব্যের কথা শুনে ভয়ে ঢোক গিললাম আমি। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, বিশ্বাস করো, দুপুরে যেটা হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। ওই আবির ভাইয়া না বুঝে করেছিল। তারপর আমি তো তাকে বলে দিয়েছি আমার বিয়ে হয়ে গেছে। সত্যি বলছিস? একদমই সত্যি বলছি। এখন তাহলে একটা কিস কর। কাব্যের কথা শুনে আমার চোখ রসগোল্লার মতো হয়ে গেল। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, কি? তুই কি কানে শুনোস না? হঠাৎ কাব্য আমার দুই গাল চেপে ধরে বলল, তুই কবে বুঝবি পাগলি? কি বুঝবো? আমার মাথা বুঝবি, তোকে কিছু বুঝতে হবে না। তোকে যেটা করতে বলেছিস সেটা কর। না, আমি পারবো না, আমি এগুলো পারি না। তুই পারবি না? না, আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, আমি এসব পারি না। আচ্ছা, গালে করলে চলবে? চলবে। তারপর আর কি, মাইশা তার চোখ বন্ধ করে মাথা নিচু করে আস্তে আস্তে কাব্যের গালে চুমু দিল। প্রথমে বাম গালে, তারপর ডান গালে, তারপর কপালে। এইভাবে কাব্য হাতের ইশারায় মাইশাকে বলছিল, আর মাইশা বেচারি আর কোনো উপায় না পেয়ে তাই করছিল। হঠাৎই কাব্য মাইশার মাথা ধরে মাইশার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। ঘটনাটা হঠাৎ করে হওয়ায় মাইশা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। মাইশা কি হচ্ছে তা সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। পরক্ষণেই বুঝতে পেরে কাব্যের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ সে। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। কাব্যের কাছ থেকে ছাড়া পেতেই মাইশা জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে বলল সে, এটা কি হলো? বিনিময়ে কাব্য কিছু বলল না। মাইশাকে তীব্রভাবে নিজের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে সূর্যের আলো মুখে পড়তে ঘুম ভাঙল কাব্যের। মাথাটা ঝিমঝিম করছে তার। হঠাৎই বুকের উপর ভারী কিছু অনুভব করায় নিচের দিকে তাকালো। মাইশাকে তার বুকের উপর শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো কাব্য। হঠাৎই কাব্য কাল রাতের ঠিক কি হয়েছিল তা মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে করলো না তার। সে আস্তে করে মাইশাকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসলো। কাব্যের মাথাটা প্রচণ্ড বেগে ভার হয়ে আছে। কাব্য তার মাথাটা ধরে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর সোফা থেকে উঠে নিচে চলে গেল। হঠাৎ ঘুম ভাঙলো আমার। পাশে কাব্য না থাকায় আমি বুঝতে পেরেছি ভাইয়া উঠে চলে গেছে। তারপর আমিও বিছানা উঠে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বেরিয়ে আসতেই কাব্য ভাইয়াকে বিছানায় দেখতে পেলাম। আমি কিছু বললাম না, চুপচাপ টাওয়াল নিয়ে মুখ মুছতে লাগলাম। হঠাৎই কাব্য ভাইয়া বলে উঠল, মাইশা, কাল রাতে আমার কিছু কি হয়েছিল? কাব্যের কথা শুনে আমি বুঝে গেছি ভাইয়ার কিছু মনে নেই। যাক, ভালো হয়েছে। আমি হালকা হেসে বললাম, কই না, না তো।
তুমি কালকে ড্রিঙ্ক করে এসেছিলে, এটা কিন্তু ঠিক নয়। তুমি জানো কালকে তুমি তোমার মধ্যে ছিলে না, আর এসব ছাইপাস খাবে না। কিন্তু তুমি তো এগুলো খাও না, কাল কেন খেয়েছিলে শুনি? মাইশা কথা শুনে কাব্য নিজেও অবাক। সত্যি তো, সে ওইসব খায় না। আর তার যতদূর মনে পড়ল, কালকে লাবণ্যর দেওয়া শুধু সফট ড্রিঙ্কসই খেয়েছিল। তাহলে কি ওটায় কিছু মেশানো ছিল নাকি?